ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে যে গাজা ও পশ্চিম তীর ছাড়াও মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন যে নাগরিক রয়েছে তাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই যে তীব্রতা সেটি কি আরও বাড়তে পারে বা এই আশঙ্কা থেকেই এটি করছে কিনা যুক্তরাষ্ট্র? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। আমেরিকা যেভাবে চেয়েছিল আসলে সেইভাবে যুদ্ধটা চলেনি বা চলবেও না। কারণ ইরান আগেই বলেছিল যে যুদ্ধ তোমরা শুরু করলে শেষ তোমরা করবে না, শেষ করব আমরা। এবং ইরান এও বলেছিল যে আমেরিকা ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে এটা আঞ্চলিক যুদ্ধ হবে এবং একেবারে বহু দেশে যুদ্ধ ছড়িয়ে পড়বে। যুদ্ধ দু একদিনের ভেতরে থামবে না। এর ভেতরে যুদ্ধ কিন্তু তারা ঠিকই শুরু করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার তাদেরকে হত্যা করেছে। সেই প্রেক্ষাপটে ইরানের পেছনে আর কিন্তু জায়গা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই অবস্থায় ইরানকে সর্বাত্মক এবং চূড়ান্ত লড়াইটা করতে হচ্ছে। এই লড়াইটার প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই যুদ্ধ বাড়ছে এবং প্রথম দিকে কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সর্বশেষ আমরা যে খবর জানতে পারলাম, কুয়েত এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে এবং বিভিন্ন স্থাপনা, বিমানবন্দর, এমন অনেক জায়গায় হামলা চালাচ্ছে। তার মানে যুদ্ধের ব্যাপ্তি বাড়ছে। এর ভেতরে ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন, আপনি হয়তো সেই বিষয়টা খেয়াল করেছেন কিনা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তাদের পক্ষ থেকে ইরানের উপরে সবচেয়ে বড় আঘাত এখনো আসেনি। তার মানে আমেরিকার পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের বিরুদ্ধে বড় রকমের হামলা চালাবে, তাহলে তার পাল্টা জবাব আবার ইরানও দেবে। তার মানে যুদ্ধের ব্যাপ্তি বাড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকেই আমেরিকা তাদের নাগরিকদের সরিয়ে নিতে চাচ্ছে এবং যুদ্ধের ব্যাপ্তি যে বেড়ে যাচ্ছে এটা মোটামুটি ভাবে পরিষ্কার। যে এতে করে কি এই যে মধ্যপ্রাচ্যে মার্কিন যে মিত্র দেশগুলো আছে তাদের মধ্যে আতঙ্ক বাড়বে না? জি, বুঝতে পারি আবার। যেটি বলছি যে এতে করে এই যে মধ্যপ্রাচ্যে মার্কিন যে দেশগুলো, মিত্র দেশগুলো আছে তাদের মধ্যে আতঙ্ক বাড়বে কিনা? হ্যাঁ, তাদের মধ্যে আতঙ্ক তো বাড়ছেই। শুধু আতঙ্ক বাড়ে না, তারা মনে হয় একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, আমার বিশ্বাস। কারণ রাজনৈতিক সিদ্ধান্তটা কি? রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশ আছে, বিশেষ করে উপসাগরীয় আরব দেশগুলো, তেল গ্যাস সমৃদ্ধ দেশগুলো, এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছিল আমেরিকা। কিন্তু সেই দেশগুলোর নিরাপত্তা তো দূরের কথা, সেই দেশগুলো তো অবস্থিত নিজেদের ঘাঁটি, মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তায় তো দিতে পারেনি মার্কিন বাহিনী বা মার্কিন সরকার। সেক্ষেত্রে এই দেশগুলো তো এখন আলটিমেটলি প্রশ্ন তুলবে যে তোমরা নিজেদের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছো না, সেখানে আমাদের নিরাপত্তা দিতে পারবা কোথা থেকে? ফলে তারা তো উদ্বিগ্ন হবে এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবে যে তোমরা দয়া করে তোমাদের মতো দেখো, আমরা আমাদের মতো থাকি, আমাদের নিরাপত্তা তোমাদের বিধান করা লাগবে না। এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে এই সমস্ত দেশ। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে নেতানিয়াহু, জেডি ভ্যান্স বলেছেন যে ইরানে বছরের পর বছর যুদ্ধ চলবে না। আপনার কি মনে হয় এই যে ইরানের পাল্টা আক্রমণ, সেই থেকে যে তাদের ক্ষয়ক্ষতি, সেই কারণে এরকম মন্তব্য কিনা? আপনার কি মনে হয়? নেতানিয়াহু বলেছে যে বছরের পর বছর যুদ্ধ চলবে না, ব্যাপারটা কি তাই বলছেন? জেডি ভ্যান্স বলেছেন। জেডি ভ্যান্স। তার মানে আমেরিকা, ওই তো ডোনাল্ড ট্রাম্প যে কথা বললেন যে এখনো ইরানের উপরে সবচেয়ে বড় আঘাত আনা হয়নি, তার মানে বড় রকমের হামলা চালাবে। জেডি ভ্যান্সের বক্তব্যের ভেতর দিয়ে মূলত সেই কথাই আসলো। মেবি এর পেছনে অন্য কথাও থাকতে পারে। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি যে ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথাও বলছেন। উনি বলছেন যে আমরা যুদ্ধ চালাবো, তবে আলোচনার ব্যাপারেও আমাদের অনীহা নেই। বাট ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর আমেরিকার সাথে আলোচনায় বসবে না। সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক একটা প্রসেস বা ইনিশিয়েটিভ বিভিন্ন অঙ্গন থেকে শুরু হতে পারে, সেটাও একটা ইঙ্গিত হতে পারে। তবে আমেরিকা ইরানের উপরে যে বড় রকমের হামলা চালাবে বা চালাতে চায় এবং আরো অনেক কিছু করতে চায়, এটা পরিষ্কার। নাকি এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্ত রাখার একটা কূটনৈতিক প্রচেষ্টা বলবেন? জি, বুঝতে পারিনি। জি, আমি বলছি যে নাকি এটি, এই যে জেডি ভ্যান্স যেটি বলেছেন সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে
শান্ত রাখার একটা কূটনৈতিক প্রচেষ্টা বলবেন কিনা? সেই প্রচেষ্টা থাকতে পারে, তার মনের ভিতরে কি আছে বলা মুশকিল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তো বুঝতে পারছে যে আসলে ঘটনা কি ঘটছে এবং আমেরিকার দায় কতটুকু। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে তো মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে তো নির্বোধ ভাবার কোনো সুযোগ নেই। আমেরিকা তো নির্বোধ ভাবতে পারে না, যদিও তারা যা ইচ্ছা তাই করে এবং সেই করার সক্ষমতা তাদের আছে এখনো পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বোধ ভাবার সুযোগ নেই। তারা যদি এইটা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্ত করার চেষ্টা করে, ব্যাপারটা তা দাঁড়াবে না, তা হবে না। জি, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই জনাব সিরাজুল ইসলাম, যে সৌদির আরামকোতে যে হামলাটি হয়েছে সেটি ইরান নয়, ইসরায়েল চালিয়েছে। ইরানি গণমাধ্যম এটি বলছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নজর অন্যদিকে নিয়ে নিতে এবং বিভ্রান্ত করতে এটি ইসরায়েলের একটা টার্ম ইউজ করেছে, ওরা ফলস ফ্ল্যাগ বলছে। আপনি কি বলবেন? হ্যাঁ, এই আশঙ্কাটা যথেষ্ট। কারণ হচ্ছে কি যে আহ, মধ্যপ্রাচ্যের তেল সম্পদ, গ্যাস সম্পদ, এই সব জায়গায় ইরানের পক্ষ থেকে হামলা করার কথা না। তাহলে বেসিক্যালি ওই সমস্ত দেশের সাথে ইরানের যুদ্ধে জড়িয়ে পড়ার প্রশ্ন আসে। এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে হামলা চালাচ্ছে ইরান, সেই হামলাগুলো বেসিক্যালি কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হামলা না, ওই সমস্ত দেশে অবস্থিত মার্কিন আহ, ঘাঁটি অথবা স্বার্থ, এগুলোর উপর হামলা। কিন্তু এখন যেটা গতকালকে আরামকোর উপরে হামলা, এটা এটা আমার কাছে মনে হয়েছে যে এই বক্তব্যটাই গ্রহণযোগ্য যে ইসরায়েল এই হামলা করে, অর্থাৎ একটা স্যাবোটেজ করে এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দিতে চায়, এমনটা হতে পারে। জি, আপনার বক্তব্য স্পষ্ট জনাব সিরাজুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।